জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার পাওয়ায় গণসংবর্ধনা, স্বাগত জানালেন উচ্ছ্বসিত নেতাকর্মীরা। গণভবনে বিশিষ্টজনদের উষ্ণ অভ্যর্থনা। উন্নত দেশগুলোর অনাচার এবং অত্যাচারই কিন্তু এটা হচ্ছে। এই বিষয়গুলো যে সাহসের সঙ্গে শেখ হাসিনা যেভাবে তুলে ধরতে পেরেছেন, এটা আমাদের জন্য গৌরবের। প্রধানমন্ত্রীকে উপলক্ষ করে এটা বাংলাদেশের অর্জন, দেশের মানুষের অর্জন এবং পরিবেশ সেহেতু আমি মনে করি যে তৃতীয় বিশ্বের অর্জন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রংপুরে দুর্বৃত্তের গুলিতে জাপানি নাগরিক নিহত, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য 3 জন আটক। দেশকে অস্থিতিশীল করতেই বিদেশি নাগরিক হত্যাকাণ্ড, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। গাইবান্ধায় এমপির গুলিতে শিশু আহতের ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও অস্ত্র জব্দ করেনি পুলিশ, বলছে পরিবারের অভিযোগ পেলে মামলা। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুজাহিদের সঙ্গে কারাগারে দেখা করলেন তার 5 আইনজীবী, রিভিউ আবেদনের সিদ্ধান্ত। জিএসপি যুক্তরাষ্ট্রের একটি রাজনৈতিক ইস্যু, শর্ত পূরণ নয়, দেশটির অনুগত হলেই দেয়া হয় এই সুবিধা, মন্তব্য অর্থমন্ত্রীর। এবং সরবরাহ ঘাটতি না থাকলেও রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম, কমছে না দেশি পেঁয়াজের ছাঁচ, স্থিতিশীল অন্য নিত্যপণ্যের দাম। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ এবং তথ্য প্রযুক্তি খাতে অগ্রগতির স্বীকৃতি ITU অ্যাওয়ার্ড গ্রহণ শেষে দেশে ফিরে বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীকে। জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে ঢাকায় এসে উৎসবমুখর পরিবেশে গণভবনে ফেরেন প্রধানমন্ত্রী। ধরিত্রীর সুরক্ষায় বাংলাদেশ এখন দৃষ্টান্ত। স্বীকৃতি মিলেছে জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননায়, অর্জন রয়েছে তৃণমূল পর্যন্ত সফলভাবে তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও। আর এত সব অর্জন নিয়ে দেশে ফেরায় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে তাই শনিবার সকাল থেকে সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের এই অপেক্ষা। আসলে এটা তো একটা বিশাল অর্জন। বাংলাদেশের সর্বস্তরের মানুষ নেত্রীকে অভিনন্দন জানাতে চায়। এই জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পাশাপাশি বিভিন্ন পেশার শ্রেণীর মানুষরা সবাই আজকে এখানে দাঁড়িয়ে আমাদের নেত্রীকে অভিনন্দন জানাবে। আমাদের নেতাকর্মীরা আসবে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লোকজন আসা শুরু করেছে। আমরা এখানে দাঁড়িয়ে নেত্রীকে আমরা হাত নেড়ে সম্বর্ধনা জানাবো। দুপুর 1টার কিছু সময় পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। ভিআইপি লাউঞ্জে তাকে ফুলের শুভেচ্ছায় স্বাগত জানান মন্ত্রিসভার সদস্য সহ আওয়ামী লীগ এবং 14 দলের সিনিয়র নেতারা। মন্ত্রিসভার সদস্যরা মনে করেন এই অর্জন বাংলাদেশের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে অনেক। বাংলাদেশের কন্যা নন, তিনি এখন ধরিত্রী কন্যা, এবং আমি মনে করি সেই দায়িত্ব নিয়ে আজকে উনি কেমন নন, আজকে আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে, বাংলাদেশকে নেতৃত্ব নিতে জলবায়ু পরিবর্তনের এই লড়াইয়ে। আর আইসিটির ক্ষেত্রে বাংলাদেশ নিশ্চিতভাবে এগিয়ে গেছে, আমাদের তরুণরা এগিয়ে এসছেন, বাংলাদেশে এগিয়ে যাবে। এই ধরনের স্বীকৃতিগুলা আমাদের জনগণকে উৎসাহিত করবে, আমাদের মানুষকে আরো বেশি করে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে। সেই হিসাবে এই পদকটা আমাদের সমগ্র জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিমানবন্দরের অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রী রওনা হন গণভবনের উদ্দেশ্যে। কুড়িল বিশ্ব রোড থেকে বনানী মহাখালী হয়ে গণভবন পর্যন্ত রাস্তার দুপাশে ছিল উৎসুক জনতার ঢল।
তাদের হাতে ছিল জাতীয় পতাকা সহ বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ফেস্টুন। উৎসবমুখর জনতা স্বাগত জানায় প্রধানমন্ত্রীকে, উদযাপন করে বাংলাদেশের অর্জনকে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে গণভবনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান শিল্পী, সাহিত্যিক ও ক্রীড়াবিদ সহ বিশিষ্টজনেরা। এ সময় তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় উন্নত বিশ্বের দেশগুলো যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল, সেখানে স্বল্পোন্নত বাংলাদেশের এমন নেতৃত্ব বিশ্ববাসীকে নতুন বাংলাদেশ চিনিয়েছে। বিমানবন্দর থেকে বর্ণাঢ্য সড়ক সংবর্ধনা শেষে বেলা 2টায় গণভবনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলমত নির্বিশেষে সাধারণ মানুষের ভালোবাসা সিক্ত প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান বিশিষ্টজনরা। পরিবেশের ভারসাম্য রক্ষা আর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিচক্ষণ নেতৃত্ব দেয়া প্রধানমন্ত্রীর এই সম্মান অর্জন আনন্দের যে বার্তা সঞ্চার করেছে দেশব্যাপী, তারই সঙ্গে তাল মিলিয়ে বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে উচ্চারিত হয় আনন্দ লোকে মঙ্গলা লোকে। এরপর বেশ কিছু সময় বিশিষ্টজনদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে শুভেচ্ছা জানাতে আসা বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের সঙ্গে এবারের সফরে বাংলাদেশের অবস্থানের বিষয়ে কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর শেষে বিশিষ্টজনরা জানান, শেখ হাসিনার এই অর্জন পুরো বিশ্ববাসীর কাছে যেমন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, ঠিক তেমনি পরিবেশ রক্ষায় দেশের সাধারণ মানুষকে আরো উৎসাহী করবে এই আন্তর্জাতিক স্বীকৃতি। তার নেতৃত্বে দেশ যে কতটা সমৃদ্ধ হয়ে চলেছে তার একটি আন্তর্জাতিক স্বীকৃতি বলে আমি মনে করি। এটা দেশের সার্বিক উন্নয়নের পেছনে ওর যে ভূমিকা রয়েছে এবং আমাদের জাতীয় জীবন যে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হচ্ছে তারই একটি আন্তর্জাতিক স্বীকৃতি। উন্নত দেশগুলোর অনাচার এবং অত্যাচারই কিন্তু এটা হচ্ছে। এই বিষয়গুলো যে সাহসের সঙ্গে শেখ হাসিনা যেভাবে তুলে ধরতে পেরেছেন, এটা আমাদের জন্য গৌরবের। এটা প্রধানমন্ত্রীকে উপলক্ষ করে এটা বাংলাদেশের অর্জন এবং বাংলাদেশের মানুষের অর্জন এবং পরিবেশ সেহেতু আমি মনে করি যে তৃতীয় বিশ্বের অর্জন। জলবায়ু বৈশ্বিক উষ্ণতা কিভাবে মোকাবিলা করতে হয় সেই রেজিলিয়েন্স শো করার জন্য যে নেতৃত্বসুলভ মানসিকতা দরকার, নিজেদের উদ্যোগ দরকার, সেটা আমরা যে নিয়েছি, সেই রিকগনিশনের মধ্যে দিয়ে বাংলাদেশের কর্তৃত্ব অন্তত এই সমস্ত দেশগুলি সেটি সুপ্রতিষ্ঠিত হলো। আমরা এখানে এসেছি যেটা যে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বোধনা জানাতে। অবশ্যই এটা এখানে মূল উদ্দেশ্য। জাতিসংঘ সহ বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থানের পাশাপাশি বিভিন্ন দিক নিয়ে দেশবাসীকে অবগত করতে রোববার সকাল 11:30টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের নিউ ইয়র্ক সফরে 2টি পুরস্কার অর্জন বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর AK আব্দুল মোমেন। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, LDCর চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় দেশের নেতৃত্বের ইমেজ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আমরা একই সেশনে দুইটা অ্যাওয়ার্ড পেয়েছি। এই অ্যাওয়ার্ডটা আমাদের অনেক দূর নিয়ে যাবে, ক্লাইমেটের ক্ষেত্রে এবং ডিজিটালের ক্ষেত্রে। SDGর ইভেন্টে ছিলেন, সেখানে শুধু তিনি বক্তব্য দেন নাই, তিনি সেখানে সেশন কো-চেয়ার করেছেন। দিজ আর হিস্টোরিক ইভেন্টস। তারপরে তিনি পিস কিপিং সামিট করেছেন। সেই সামিটে আপনার বাংলাদেশের পুরো প্রশংসা অন্যান্য দেশ করেছে, জাপান, ইন্ডিয়া, USA, চায়না। দিজ ম্যাটার্স ফর আস। এই সবগুলোর সাথে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে। সো হুইচ মিনস দিজ উইল অলসো লিড টু বেটার ফিউচার ফর। রংপুরের দুর্বৃত্তের গুলিতে জাপানি নাগরিক নিহত হওয়ার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, বিশেষ প্রজাতির ঘাসের চাষ ও গবেষণা করতেই 8 মাস থেকে রংপুরে অবস্থান করছিলেন হোসে কুমিও নামে এই জাপানি নাগরিক। তবে তার হত্যাকাণ্ড নিয়ে এখনো মুখ খোলেনি পুলিশ। রংপুর থেকে মানিক সরকারের পাঠানো তথ্য ও শাকিল মাহমুদের পাঠানো ছবিতে ডেস্ক রিপোর্ট। অন্যান্য দিনের মতোই রংপুর শহরের মুন্সিপাড়ার ভাড়া বাসা থেকে বের হয়ে রিকশায় করে আলুটারিতে ঘাসের জমি দেখতে যাচ্ছিলেন হোসে কুমিও। মূল সড়ক থেকে 20-25 গজ দূরে যেতেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। একটা মোটরসাইকেল ওখানে দাঁড়ানো ছিল, 2 জন লোক ওই দিক থেকে আসার পরে স্টেপ করার পর পালা গেছে আর কি। এখান থেকে মারিয়ে দৌড়িয়ে মোটরসাইকেল টানতে একটা লাইট কেস করে দাঁড় করা ছিল। এই মারিয়ে মোটামুটি শব্দ পাওয়ার পরেই
ওখান থেকে যায় দুজনে মোটরসাইকেল উঠে চলে গেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনি মৃত বলে জানান। গুলি হচ্ছে আমরা বলি যে খাসার জাস্ট নিচে, বুকের আর কি নিচে সামনের দিকে, আর গোলায়ও হয়তো একটা ছিল ইনজুরির মতো এই অবস্থা। আমি তাকে মৃত্যু অবস্থায় পেয়েছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কথা বলতে অসম্মতি জানায় পুলিশ। এটা বিদেশি নাগরিক, এটা কি আছে না আছে আমরা এটা ডিটেল মানে তদন্ত ছাড়া আমি কথা বলতে পারবো না, আমি সরি। হোসে কমিওর বাড়িওয়ালা জানান তার পরিবারের 3 সদস্য বহুদিন ধরেই জাপানে থাকেন। তারই সূত্র ধরে কমিওর সঙ্গে তার পরিচয়। বাচ্চাদের প্রতি তার একটা সৎপন্না ছিল এবং সে সবসময় বাচ্চা স্কুলে যেত এবং প্রকৃতির বিভিন্ন জায়গায় সে ছবি তুলত। উনি যে প্রকৃতির লোক ছিল তাতে ওনার শত্রু থাকার কথা না। উনি সবাইকে সালাম দিত এবং জিজ্ঞেস করতো যে কেমন আছেন। খুবই ভালো ছিল, অমায়িক ব্যবহার ছিল। মূলত আলুটারি এলাকায় 2 একর জমি লিজ নিয়ে ন্যাপিয়ার ঘাস আবাদ করছিলেন হোসে কমিও। প্রায় প্রতিদিনই ঘাসের জমি দেখতে আলুটারিতে যাতায়াত করতেন তিনি। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলশানে ইতালি নাগরিক ও রংপুরে জাপানি নাগরিক হত্যার ঘটনা একই সুতোয় গাঁথা। বিকেলে রাজধানীর মগবাজারে একটি স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় তিনি আবারও বলেন, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। হত্যাকাণ্ড দুটোটা একই রকম, একই সুতায় গাঁথা। একইভাবে 3 জন মোটরসাইকেল আরোহী আসছে, একইভাবে পিস্তল দিয়ে পিছন দিক থেকে গুলি করেছে। এই ধরনের নিরীহ লোককে হত্যা করার উদ্দেশ্যটা হলো একটাই, যে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য একটা প্রয়াস। আমি এখনো বলছি কোনো আইএস এর অর্গানাইজেশন আমাদের দেশে নেই। রাজধানীতে ইতালিয়ান নাগরিক হত্যার মাত্র 6 দিনের ব্যবধানে একই কায়দায় রংপুরে খুন হলেন এক জাপানি নাগরিক। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে এই হত্যাকাণ্ড। অন্যদিকে জড়িত সন্দেহে কয়েকজন আটক হলেও বাংলাদেশে কার্যত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস এর কোনো অস্তিত্ব নেই। তবে তারা মনে করেন এটি রোধে এখনই সর্বোচ্চ সতর্কতা নেওয়া উচিত। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 2014 সালের সেপ্টেম্বরে সামিউন ইবনে হামদান নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতারের পর দেশে প্রথমবারের মতো আইএসের অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে। গোয়েন্দা পুলিশ তখন দাবি করেছিল আইএসের জন্য কর্মী সংগ্রহের উদ্দেশ্যে সামিউন বাংলাদেশে এসেছিল। এরপর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় আইএস সন্দেহে কমপক্ষে 15 জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্লেষকদের মতে আইএসের সাফল্যে উজ্জীবিত হয়ে দেশীয় উগ্রবাদী সংগঠনগুলো তাদের সঙ্গে যুক্ত হতে উৎসাহ দেখাতে পারে, কিন্তু আইএসের কাছ থেকে তারা সাড়া পেয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আইএস যে চিন্তাধারা করছে বা যে খিলাফত বা যে এম্পায়ার প্রতিষ্ঠার চেষ্টা করছে, সেখানে ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের গুরুত্ব কতটুকু। তো স্বভাবতই এরা হচ্ছে যত তাদের কাছে যাইতে চাচ্ছে, তো তাদের কাছে তারা এখনো গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। আর আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইতালিয়ান নাগরিক তাভেলা সিজারকে আইএস হত্যা করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ নামে একটি ওয়েবসাইটের এ ধরনের তথ্য প্রকাশ, কিংবা শনিবার জাপানি নাগরিক ওসি কোনিকে হত্যা হতে পারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার বিদেশি ষড়যন্ত্রের কোনো অংশ। এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রেরই একটা অংশ, একটা শক্তি। এই শক্তিটা অভ্যন্তরীণ কোনো শক্তি নয়, এটা বহির্বিশ্বের একটা শক্তি। তাদের একটা স্ট্র্যাটেজি আছে, তাদের একটা সুদূরপ্রসারী পরিকল্পনা আছে, যে পরিকল্পনা নিয়েই তারা সুযোগের অপেক্ষায় ছিল এবং তারা সুযোগটা তারা ব্যবহার করেছে, ব্যবহার করে বিদেশের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এই সাইটটা কিন্তু আইএস এর কোনো সাইট না, এবং এটা একটা ইহুদি লবি কর্তৃক পরিচালিত সাইট এবং ইহুদিদের পয়সায় এটা চলে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় সব রাজনৈতিক দলগুলোর একসঙ্গে কাজ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। সরকারের সকল রাজনৈতিক দলের সাথে একটা সহমত, ঐক্যমত প্রয়োজন, উপনীত হওয়া প্রয়োজন, এবং ব্লেম গেম বন্ধ করা, একজন আরেকজনকে দোষারোপ করা বন্ধ করে জাতীয় স্বার্থের প্রশ্নে একত্রিত হয়ে সন্ত্রাসবাদকে কন্টেইন করা। তবে দুজনেই মনে করেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে যত দ্রুত সম্ভব ইতালিয়ান নাগরিক হত্যার রহস্য উন্মোচন করা উচিত। আইএস এর কোনো অপারেটিভ বাংলাদেশে নাই। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। পশ্চিমবঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে ভোট গ্রহণের সময় ব্যাপক সংঘর্ষ, বোমা, গুলি ও পুলিশের লাঠিচার্জ, সাংবাদিকদের লাঠিপেটা। গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে শিশু আহতের ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও এখনো অস্ত্র জব্দ করেনি পুলিশ। এছাড়া এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।
তবে গণমাধ্যমে ব্যাপক তোলপাড় হওয়ায় পুলিশ সুপার বলছেন সংসদ সদস্যের লাইসেন্স করা পিস্তল ও শটগান ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে বিশ্লেষকদের মতে সুশাসন ও প্রভাবশালী ব্যক্তিদের জবাবদিহি না থাকায় ঘটছে এ ধরনের ঘটনা। এটিকে রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতাও বলছেন তারা। খান মোহাম্মদ রুমেলের আরেকটি রিপোর্ট। শুক্রবার গাইবান্ধার সুন্দরগঞ্জের ব্র্যাকমোড় এলাকায় গাড়ি থামিয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সৌরভকে ডাকেন স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। কিন্তু সৌরভ ডাকে সাড়া না দেয় ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্য তার পায়ে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় সৌরভকে ভর্তি করা হয় হাসপাতালে। পুলিশ বলছে সংসদ সদস্য লিটনের লাইসেন্স করা অস্ত্র জব্দের প্রক্রিয়া চলছে। কিন্তু ঘটনার দুদিন পেরিয়ে গেলেও এখনো মামলা হলো না কেন, এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি জেলার পুলিশ সুপার। যেহেতু বাদী আছে, তার বাপ মা আছে, সবাই আছে, সুতরাং আমরা এখন যখন কেউ না থাকে তখন আমরা এটা করি। এখন তার বাপ মা আছে, তারা জানে ঘটনাটা। তার যে লাইসেন্সকৃত পিস্তলটি আছে, পিস্তলগুলো আমরা প্রত্যাহারের জন্য প্রক্রিয়া করছি। এই লাইসেন্স প্রদানকারী ডিএম প্রাক্তন জেলা প্রশাসক, সেখানে আমরা অনুরোধ করেছি, তারা ব্যবস্থা নেবে। এদিকে বিশ্লেষকরা বলছেন সুশাসনের অভাব, রাজনীতিতে সৎ, দক্ষ ও যোগ্য লোকের ক্রমশ কোণঠাসা হয়ে পড়া এবং রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণেই ঘটছে এসব ঘটনা। এটা আমাদের সামগ্রিক যে সুশাসনের একটা সংকট বিরাজ করছে আমাদের দেশে, সেটার সঙ্গে সরাসরিভাবে সম্পর্কযুক্ত। সৎ, দক্ষ, যোগ্য ব্যক্তিরা এখন রাজনীতির প্রতি আকৃষ্ট হচ্ছেন না। এটা রাজনৈতিক দল এবং রাজনীতির নেতৃত্বের ব্যর্থতা। যারা দুর্বৃত্তপনা করে তারাই রাজনীতির সঙ্গে এমনভাবে সম্পৃক্ত হয়েছে, কিংবা রাজনীতিরই এমন দুর্বৃত্তায়ন ঘটেছে যে যারা রাজনীতিতে সম্পৃক্ত হয় তারা দুর্বৃত্তের চরিত্র ধারণ করে। প্রশাসনেও একই জিনিস হয়ে যাচ্ছে, মানে প্রশাসনের নিয়োগ, পদোন্নতি বা বদলি ইত্যাদিও কিন্তু এখন আর দক্ষতার যোগ্যতার ভিত্তিতে হচ্ছে না। এটা রাজনীতির কারণে বা দলীয় কারণে বা অন্যান্য অর্থনৈতিক কারণে হচ্ছে। ফলে দুটা মিলিয়ে কিন্তু আমরা একটা খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে আছি। তারা আরো বলেন, আইন প্রণেতাদের বিরুদ্ধে যদি এ ধরনের ফৌজদারি অপরাধের অভিযোগ ওঠে তবে সেটি গোটা সমাজ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। আইনের চোখে সবাই তো সমান। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে এমপি লিটনের সদস্যপদ বাতিল করে তার বিচারের দাবি জানিয়েছে স্থানীয় সুশীল সমাজ। এছাড়া আমলযোগ্য অপরাধে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করতে পারে বলেও মত আইনজীবীদের। একজন গরিব মানুষ নানা প্রভাবের কারণে, ভয় ভীতির কারণে, নানা রকম এইরকম ইয়ের কারণে সে বাদী হতে একটু সময় নিতেই পারে। কিন্তু রাষ্ট্র কেন সময় নিচ্ছে? রাষ্ট্র কেন তাকে এখন পর্যন্ত আইনেরই আছে, সে পুলিশ কেন এখনো তাকে আইনের আওতায় নিয়ে তাকে তার বিরুদ্ধে মামলা করছে না? যে কোনো আমলযোগ্য অপরাধের সংঘটন ঘটলে এটা পিআরবির 24 ধারার বিধান মোতাবেক পুলিশ সংশ্লিষ্ট আমলযোগ্য অপরাধের বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবশ্যই আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে পুলিশ নিজেও বাদী হতে পারে। ৭১ মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তার আইনজীবীদের রিভিউ আবেদন করার পরামর্শ দিয়েছেন। সকালে কেন্দ্রীয় কারাগারে তার আইনজীবীরা দেখা করতে গেলে তিনি এই পরামর্শ দেন। সকাল 10:30টার দিকে আইনজীবী শিশির মনির সহ 5 সদস্যের একটি দল কারাগারের ভেতরে প্রবেশ করেন। আধা ঘন্টা পর বের হয়ে এসে তিনি সাংবাদিকদের একথা জানান। মুজাহিদের আলবদর বাহিনীর প্রধান থাকার বিষয়টি সহ কয়েকটি বিষয়ে রিভিউ আবেদন করা হবে বলে জানান আইনজীবীরা। এর আগে গত বুধবার আপিলে ফাঁসির পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে ওই দিনই তা ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়। পরের দিন ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করে কারাগারে পাঠান। উনি শারীরিকভাবে সুস্থ আছেন এবং মানসিকভাবে উনি অনড় এবং অবিচল আছেন। উনি আমাদেরকে আজকে নির্দেশনা দিয়েছেন আমরা যেন রিভিউ আবেদন দায়ের করার প্রস্তুতি গ্রহণ করি। উনি এই জাজমেন্টটি পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করবেন এবং তিনি রিভিউ পিটিশন দায়ের করার পূর্ব মুহূর্তে আরেকবার উনি ওনার আইনজীবীদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। যে অভিযোগে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, উনি মনে করেন রাষ্ট্রপক্ষ সুনির্দিষ্ট কোনো অভিযোগ ওনার বিরুদ্ধে আনতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অনুগত নয় বলেই জিএসপি সুবিধা দেয়া হয়নি, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নিউ ইয়র্কের সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের রপ্তানি পণ্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতির কঠোর সমালোচনা করে বলেন, জিএসপি সুবিধা যুক্তরাষ্ট্রের একটি রাজনৈতিক ইস্যু। বিশ্বের অনেক দেশ জিএসপি শর্ত পূরণে ব্যর্থ হলেও সব দেশে এই সুবিধা পায়,
কিন্তু বাংলাদেশ সব শর্ত পূরণ করেও এ সুবিধা পাচ্ছে না। পৃথিবীতে দুইটা কান্ট্রি জিএসপি পায় না, রাশিয়া and Bangladesh. No justification for this. Geopolitical conditions and all that, and all bogus. All bogus. এই জন্য বলছি there are many countries যেগুলো অনেক ধরনের conditions কিছু fulfill করে না. We don't throw their line. We are not a subservient country. With IMF, I will have also serious discussion. That's because IMF program is ending in December. So we would want another program to begin next year, next fiscal year. I think World Bank নির্ভরশীলতা আমাদের কবে যাবে in another 20 years. মেডিকেল কলেজে পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে আগামীকাল সকাল 10টায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে মেডিকেলে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রী, অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণাদি নিয়ে চিত্র প্রদর্শনী ও গণস্বাক্ষর সংগ্রহ শেষে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সে সময় তারা প্রশ্নপত্র ফাঁস নিয়ে একটি নাটক মঞ্চায়ন করেন। পাশাপাশি মেডিকেলে চলমান ভর্তি কার্যক্রম বন্ধ করে আন্দোলন চলাকালে পুলিশের হাতে আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তিও দাবি করেন তারা। চিত্র প্রদর্শনীতে প্রশ্নপত্র ফাঁসের আলামত ছাড়াও গত কয়েকদিনের কর্মসূচিতে পুলিশের হাতে আন্দোলনরত শিক্ষার্থীদের নাজেহাল হওয়ার চিত্রও দেখানো হয়। এ সময় সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন। এখানে বিভিন্ন এভিডেন্স আছে যে আমরা যেগুলা পরীক্ষার পর দিন থেকে পাওয়া শুরু করেছি, ইভেন পরীক্ষার আগের 2 দিন আগে থেকে এই এভিডেন্সগুলো ছিল। ভায়োলেন্স জাতীয় কিছু করিনি, আমরা শান্তিপূর্ণভাবে আগাচ্ছিলাম, কিন্তু আমাদের উপর যে নির্যাতনটা করা হয়েছে ওগুলো আমরা তুলে ধরেছি সবার সামনে। প্রত্যেকটা স্টুডেন্ট আগুন মশার হাতে দাঁড়াবে, তাদের হৃদয়ের যে কষ্ট, সেই কষ্টে জ্বলে যাবে এই দুর্নীতি। আমরা আমাদের মেধার সঠিক মূল্যায়ন চাই। ভবিষ্যতে প্রশ্নপত্র যদি কখনো কোনোদিন ফাঁস না হয়, এটা আমাদের চাওয়া। আর এবার পুনরায় পরীক্ষা নেওয়া হোক বাচ্চাদের। যাদের মেধার যোগ্যতা নেই, যোগ্যতাটার টাকার, এই ধরনের মানুষেরা মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করুক আর কি, সেটা নৈতিক অবস্থান থেকে আমরা কোনোভাবেই চাই না। আগামীকাল 10টায় এখানে অভিভাবক শিক্ষার্থী সবাই একত্রিত হব, সারা বাংলার মানুষ সবাই একত্রিতভাবেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাব। আমাদের দাবি একটাই, আমরা একটা ফেয়ারলি পরীক্ষা চাই। প্রধানমন্ত্রী দেশে ফিরছেন, আমরা জানি, আমরা আশাবাদী, আমরা বিশ্বাস করি যে উনি আমাদেরকে নিরাশ করবেন না। চিকিৎসায় অবহেলায় রাজধানীর মোহাম্মদপুরে এশিয়ান কার্ডিয়াক নামের একটি বেসরকারি হাসপাতালে গত 4 দিনে 6 নবজাতক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। স্বজনদের অভিযোগ, ভালো চিকিৎসার নাম করে কয়েকজন দালাল এই হাসপাতালে নিয়ে তাদের ভর্তি করে। উন্নত সেবার কথা বলা হলেও হাসপাতালটিতে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই, কয়েকজন নার্স আর কনসালটেন্ট দিয়েই চলছে চিকিৎসা বাণিজ্য। ভর্তি করার পর অন্য হাসপাতালে নিয়ে যেতে চাইলে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে গতকাল থেকেই পলাতক রয়েছে মালিকপক্ষ। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আগামী 2 বছরের মধ্যে রাজধানীকে বদলে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ ঢাকা গড়ে তুলতে উত্তর সিটি কর্পোরেশন ভলান্টিয়ার টিম গড়ে তোলা হবে বলেও জানান মেয়র। বিকেলে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ঢাকা মহানগরীর ডিএনসিসি এলাকাধীন সব দোকান মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় মেয়র তার পরিকল্পনার কথা জানান। সবাইকে সঠিক স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানিয়ে মেয়র বলেন, আগামী মাস থেকে যারা এই ব্যাপারে সহযোগিতা করবেন না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এসব পরিকল্পনা বাস্তবায়নে আনিসুল হক সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন। আগামী 1 মাস পর থেকে আমরা যেন কোনো দোকানের নিজস্ব সীমার বাইরে মালপত্র রাখা না দেখি। আমি অনেক গেছি, 29টি কি বলে ওয়ার্ডে আমি ভিজিট করেছি। অনেক বাজারের সামনে আপনারা যেভাবে রাখেন, আমরা চাইলে কিন্তু আইনি ব্যবস্থা অনেক আছে। 3টা আইনি ব্যবস্থা নিলে দোকান ভাইরা আর রাখবেন না, এটাও আমরা জানি, কিন্তু এই ব্যবস্থায় আমরা যেতে চাই না। আমরা ব্যবসায়ী, আমিও একজন ব্যবসায়ী, পরস্পরকে শ্রদ্ধা করি। আপনাদেরকে আগামী 1 মাস আমরা বলছি যে এই 1 মাসের মধ্যে
নিজেদের জায়গার বাইরে 1 ইঞ্চি বাইরেও দয়া করে রাখবেন না। সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও রাজধানীর পাইকারি বাজারে প্রায় সব ধরনের চালের দাম সামান্য বেড়েছে। একই রকম দর বেড়েছে আলুরও। এদিকে ভারতীয় সহ বিদেশি পেঁয়াজের দাম কিছুটা কমলেও দেশি পেঁয়াজের ঝাঁজ কমছে না। তবে রসুন ছাড়া মোটামুটি স্থিতিশীল আছে অন্য মশলার বাজার। একই চিত্র আটা, ময়দা, চিনি সহ অন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। হাকডাকের কমতি নেই কৃষি মার্কেটের পেঁয়াজ আলুর বাজারে। যথারীতি চলছে বেচা বিক্রি, তবে মাস কয়েক আগেই চড়ে যাওয়া দাম আর কমছে না। ভারতীয়, পাকিস্তানি ও বার্মা থেকে আসা পেঁয়াজের দাম আগের তুলনায় কিছুটা কমলেও ক্রেতা সন্তোষের মধ্যে নেই। অন্যদিকে একটু বেশি ঝাঁজ দেশি পেঁয়াজের। ঈদের আগে বাজার ছিল 65 থেকে 67, এখন 70 থেকে 72 দেশি পেঁয়াজ। আর পাকিস্তান, তুরস্ক, বার্মা, ইন্ডিয়া এই কটা পেঁয়াজের দাম কমছে। ঈদের পরে বাজার একটু বেশি, ওই যে মালের সরবরাহ কম, ইম্পোর্টের কোনো মাল ঢাকায় ঢুকে নাই তো। একই চিত্র আলুরও। সরবরাহে ঘাটতি না থাকলেও কেজিতে 1-1.5 টাকা বেড়েছে দাম। এদিকে ঈদের পর 2-1টি মশলার দাম ওঠানামা করলেও অন্য মশলার বাজার স্থিতিশীল রয়েছে। আলুটা এখন পর্যন্ত লাগাইতে পারেনি ঠাকুর গালার, ওই যে পানি হয়ে গেছে। হ্যাঁ, তো পানি হওয়ার কারণে এখন সবাই দেখতেছে না এবার আলু আসতে একটু লেট হবে, এই জন্য দেন না বাজার একটু বাড়ি গেছে। আদা রসুন 25 দিন বিক্রি করছি আমরা 65 টাকা 60 টাকা, আর আজকে বিক্রি করতেছে 80 টাকা। আদা মার্কেটে 2 দিন ধরে কোনো কন্টেনার আসে নাই, যে চিটাং থেকে কোনো কন্টেনার না আসার কারণে আমরা বিক্রি করতেছি দাম। তবে ঈদে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা, বন্ধে শ্রমিক স্বল্পতা সহ নানা কারণ দেখিয়ে সব ধরনের চালের দাম কেজিতে 1 টাকা বেড়েছে। এজন্য মিল মালিকদের দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা। প্রতিটা চাইলে 2-1 টাকা করে বাড়ছে, তার কারণ হলো সবগুলা মিল খোলা হয় নাই, আমদানি কম, এজন্য একটু প্রভাব পড়ছে মার্কেটে। ঈদের 3-4 দিন আগে থেকে ইন্টারডিস্ট্রিক্ট ট্রাকগুলো বন্ধ করে দেয়। এটার জন্য ধানগুলো এবং চালগুলো সরবরাহ করা একটু সমস্যা হয়ে যায়, যেমন 10 টাকার ভাড়া 20 টাকা হয়ে যায়। ধানটা আস্তে আস্তে একটু কমে আসছে, যেগুলো আছে ম্যাক্সিমাম মজুদদারের হাতে। এদিকে আটা, ময়দা, চিনি সহ অন্য নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দেশে রাজনৈতিক সংকট চলছে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, হত্যা গুম করে নয়, আলাপ আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান করতে হবে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। দেশে আজকে দলীয় সংকটের বাইরে রাজনৈতিক সংকট চলছে। এই রাজনৈতিক সংকট দেশে আজকে আইনের শাসন প্রয়োগে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। শুধু বিরোধী দলকে গুম করে খুন করে সমস্যার সমাধান নয়, আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করতে হবে এবং এর কোনো বিকল্প আমি আমার দৃষ্টিতে দেখি না। পশ্চিমবঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে ভোট গ্রহণের সময় ব্যাপক সংঘর্ষ, বোমা, গুলি ও পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। কলকাতার অদূরে বিধাননগর রাজারহাট কর্পোরেশন নির্বাচনের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন 14 জন সাংবাদিক। এদের মধ্যে 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আসানসোলে ভোট দিতে গিয়ে কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডে দুষ্কৃতিকারীদের গুলিতে আহত হন 3 জন ভোটার। শনিবার সকাল 7টা থেকে ভোট শুরু হয় কলকাতার লাগোয়া বিধাননগর রাজারহাট, হাওড়া জেলার বালি এবং বর্ধমান জেলার আসানসোল কর্পোরেশনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই 3টি পৌরসভাকে কর্পোরেশন ঘোষণা করে এবং এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে কর্পোরেশন নির্বাচন। এদিন সকালে বিধাননগর এলাকার এফডি ব্লক এবং 41 নম্বর ওয়ার্ডে বহিরাগতরা ঢুকে ইভিএম মেশিন দখল করে এবং জাল ভোট দেওয়া শুরু করে। এ সময় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করলে ঘটে বিপত্তি। শুরু হয় সাংবাদিকদের মারধর। ভোট দিতে পারলাম না, তাড়িয়ে দিল। কি বললো? কি সব লোকজন ঢুকে পড়েছে আর বেরিয়ে যান হয়ে গেছে, মারামারি চিলাচিলি করছে, কিছু করার নেই। ভোট গ্রহণের এই সন্ত্রাসের পেছনে শাসক দলের দুষ্কৃতিকারীরাই জড়িত বলে অভিযোগ করেছে বিরোধী বামফ্রন্ট। বাইরে বহিরাগতকে নিয়ে অতীন রায়ের নেতৃত্বে এখানে ছাপ্পা হচ্ছিল। কি তোমরা কি মার খেয়েছো? হ্যাঁ,
আমাদের লোকজন ব্লকের লোকদের মারধর 80 বছরের বৃদ্ধ পর্যন্ত মার খেয়েছে, এদের হাত থেকে রক্ষা পায়নি। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। বিধাননগর পৌর নিগমে কোথাও কোনো ছাপ্পা ভোটের ব্যাপার নেই, আশঙ্কা করছে বিরোধীরা ভাবছে হেরে যাবে, তো বিরোধীরা ভাবার কোনো আশঙ্কা করার কোনো কারণ নেই। অবাধ সুষ্ঠু নির্বাচন, মানুষের ভোটটা দেবে। এই বিধাননগর এসব কালচার হয় না, বিধাননগরের কোনো ভোট লুট হয় না, বিধাননগর ভোট লুট করা যায় না। অন্যদিকে আসানসোলে বিধানচন্দ্র কলেজের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছালেও কাউকে গ্রেফতার করতে পারেনি। সময় সংবাদ, কলকাতা। কাশ্মীর সমস্যার সমাধানের ওপরই মূলত ভারত ও পাকিস্তানের মধ্যকার শান্তি প্রতিষ্ঠা নির্ভর করে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। সেই সঙ্গে কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যকার বহুদিনের বিরোধের শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। শুক্রবার লন্ডনের রয়্যাল ইউনাইটেড ইনস্টিটিউটে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে বক্তৃতা দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। রাহিল শরীফ বলেন, পাক ভারত নিয়ন্ত্রণ রেখায় ভারতের অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘন এবং পাকিস্তান বিরোধী নীতি ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করছে। এছাড়াও আফগানিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় নেয়া সমস্ত উদ্যোগ ও প্রচেষ্টাকে পাকিস্তান সমর্থন দিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। দেশের নিরাপত্তা পরিস্থিতি ভালো থাকার পরেও নিরাপত্তার প্রশ্ন তুলে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করায় বিস্ময় প্রকাশ করেছেন বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। টেস্টে বাংলাদেশের পারফরমেন্সের বিচার বিশ্লেষণে অজিতের বিপক্ষে এই সিরিজটি গুরুত্বপূর্ণ ছিল বলেও মন্তব্য করেন সাবেক এই অধিনায়ক। গেল বছরে জানুয়ারিতে দেশের রাজনৈতিক সহিংসতার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের হোম সিরিজ নিয়ে নিরাপত্তার প্রশ্ন তুলে দেশের ক্রিকেট বোর্ড। তবে দেশের প্রশাসন ও বিসিবি নিরাপত্তায় আশ্বস্ত হয়ে লঙ্কানরা বেশ ভালোভাবেই পুরো সিরিজ খেলে যায়, কিন্তু থেমেছিল না রাজনৈতিক অস্থিরতা। ওই অবস্থার মাঝেও ফেব্রুয়ারিতে 5 দলের এশিয়া কাপ আর মার্চে মোট 24 দলের টি-20 বিশ্ব আসর কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফল আয়োজনের নজির দেখায় বিসিবি। সেই তুলনায় বর্তমানে দেশের স্বাভাবিক অবস্থায় নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত করায় বিস্মিত হয়েছেন আকরাম খান। অস্ট্রেলিয়া যে এক্সকিউজেসটা দেখিয়েছে এটা কিন্তু আসলে মানে অবাক হওয়ার মতোই, কারণ 2014-এ মনে করেন এত সুন্দর করে আমরা টুর্নামেন্ট, তখন তো সত্যি দেশের অবস্থা ওরকম ভালো ছিল, তার মধ্যে আমরা এত সুন্দর করে আপনার একটা সফলভাবে টুর্নামেন্ট করতে পেরেছি। তো আমার মনে হয় যে ওই রিপোর্টেশনেই তো আমার মনে হয় যে আমাদেরকে যাচাই করা উচিত ছিল। এতে ক্ষতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, কারণ ওয়ানডেতে পরিণত বাংলাদেশ প্রমাণ রেখেছে এবছর আপসহীন পারফরমেন্স দেখিয়ে। তাই সাদা পোশাকে বাংলাদেশের অবস্থানটা জানতে অজিতের বিপক্ষে টেস্ট সিরিজটা বড্ড প্রয়োজন ছিল মুশফিকদের জন্য। অস্ট্রেলিয়া কিন্তু আমাদের চেয়ে অনেক বেটার সাইড, বাট এর মধ্যে আমাদের ভালো করার একটা সুযোগ ছিল এবং টেস্টটা ভালো করলে আমাদের বাংলাদেশের ক্রিকেটের রিপুটেশনটা আরো ভালো হতো এবং ফিউচার আমরা আরো ভালো বেশি করে টেস্ট খেলার সুযোগ পেব। তবে এই সুযোগে এনসিএল এ জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিও ইতিবাচক ভাবেই দেখছেন আকরাম খান। যারা ন্যাশনালের বাইরে যে প্লেয়ার আছে ওদের মনোবলটা অনেক ভালো থাকবে যদি সাকিবের এগেইনস্টে রান করা বা ভালো ব্যাটসম্যানের এগেইনস্টে বোলিং করা। এদিকে অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটারদের নিয়ে 8 ভাগে ভাগ করে 24 অক্টোবর থেকে চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হচ্ছে বয়সভিত্তিক লঙ্গার ভাষণ ক্রিকেট লিগ। আপনার আন্ডার 19 এর লঙ্গার ভাষণ। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার পাওয়ায় গণসংবর্ধনা স্বাগত জানালেন উচ্ছ্বসিত নেতাকর্মীরা। রংপুরে দুর্বৃত্তের গুলিতে জাপানি নাগরিক নিহত। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য 3 জন আটক। দেশকে অস্থিতিশীল করতেই বিদেশি নাগরিক হত্যাকাণ্ড বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। গাইবান্ধায় এমপির গুলিতে শিশু আহতের ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও অস্ত্র জব্দ করেনি পুলিশ, বলছে পরিবারের অভিযোগ পেলে মামলা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুজাহিদের সঙ্গে কারাগারে দেখা করলেন তার 5 আইনজীবী। রিভিউ আবেদনের সিদ্ধান্ত। এবং জিএসপি যুক্তরাষ্ট্রের একটি রাজনৈতিক ইস্যু, শর্ত পূরণ নয়, দেশটির অনুগত হলেই দেয়া হয় এই সুবিধা, মন্তব্য অর্থমন্ত্রীর। এই ছিল সন্ধ্যার সময়।
যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।